ভালোবাসার মানুষদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই কিন্তু অনেক বেশি স্পেশাল। এবার ঈদে কিন্তু সেরকম একটা সময় আমরা পার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। ঈদের ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। তো ঈদের পরদিন হচ্ছে আমরা আমার শ্বশুরবাড়ি যাব কুষ্টিয়ায়। তো বেশ অনেক দিন পরে কিন্তু শ্বশুরবাড়িতে যাচ্ছি। আর এবারের জার্নিটা কিন্তু অনেক ভালো ছিল, ট্রেন জার্নি। আসলে ট্রেন জার্নি কবে করেছি আমার ঠিকভাবে মনেও নেই। তো আমরা কিন্তু সকাল সকালই রওনা হয়ে গিয়েছি। তো আমরা হচ্ছে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম, তা নাহলে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল। তো শুধু একটাই প্রবলেম হয়েছে, ট্রেনের এসি এত পরিমাণ ঠান্ডা ছিল, রীতিমতো কাঁপুনি উঠে গিয়েছিল। তো ভাগ্যিস আমি একটা চাদর নিয়ে এসেছিলাম, আরহামকে কোনো মতো পেঁচিয়ে নিতে পেরেছি। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এখন তো আর সে ঘুমাবে না, তো এর জন্য চাদরও সে গায়ে রাখেনি। তো এমনি হচ্ছে পুরো রাস্তা সে চলে গিয়েছে। তো ট্রেনের জার্নিটা কি হয়, মাত্র 4 ঘন্টায় কিন্তু আমরা কুষ্টিয়া পৌঁছে যেতে পারি, কিন্তু বাসে কিন্তু আরও বেশ অনেকটা টাইম লেগে যায়। তো এর জন্য হচ্ছে ট্রেনের জার্নিটা অনেক বেশি ভালো হয়। আর আপনারা শুরুতে দেখেছেন আমি যেই বিফগুলো ঈদের দিন রান্না করেছিলাম সেগুলো কিন্তু বক্সে বক্সে করে রেখেছি। তো কিছু বক্স হচ্ছে আমি কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছি, মানে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি আমার আপনজনদের জন্য। আর কিছু আমি হচ্ছে রেখে যাব আমার ডিপ ফ্রিজে, যাতে এসে আমার কয়েকদিন আর রান্না করতে না হয়। তো কুষ্টিয়া থেকে ফিরেই কিন্তু আমার বেশ অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে, এর জন্য কিন্তু এতদিন ভিডিও দেইনি। তো আজকে চিন্তা করলাম কষ্ট করে হোক একটু ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করে দিই, কারণ আমার অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমার ভিডিওর জন্য ওয়েট করে। তো কুষ্টিয়ায় কিন্তু আমরা চলে এসেছি। তো এখন হচ্ছে কুষ্টিয়া থেকে আমরা সিএনজি করে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। মানে আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে মানে একটু গ্রাম সাইডে, আর কুষ্টিয়া তো মেন টাউনে আমরা নেমেছি। তো ট্রেন থেকে নেমে দেখলাম এত পরিমাণ গরম, মানে গরমটা মানে সহ্য হওয়ার মতো ছিল না, গা পুড়ে যাচ্ছিল। ঢাকার গরমটা কিন্তু তারপরও একটু সহ্য করা যায়, কিন্তু গ্রামে যে গরমটা সেটা কিন্তু কেমন যেন খুব বেশি তাপ লাগে। তো দেখুন মানে মাটিতে কিভাবে জাম পড়ে আছে, আমি তো দেখে বলছিলাম কি ব্যাপার এখানে জাম ফেলে রেখেছে কে। পরে আর আমার বাবা বললো উপরে তাকিয়ে দেখো, তো উপরে তাকিয়ে দেখলাম বিশাল জাম গাছ আমাদের মানে আমার ফুপু শাশুড়ির জাম গাছ থেকে জাম পড়ে এভাবে বিছিয়ে আছে, মানে খাওয়ার মতন লোকও নেই, এমন একটা অবস্থা। আরহামকে চেষ্টা করছিলাম গ্রামের পরিবেশের সাথে একটু মিশে যাওয়ার জন্য, কিন্তু সে হচ্ছে হাঁটবে না, বলছে যে ময়লা লাগবে পায়ে, এরকম বলছিল, সে হাঁটতে চাচ্ছিল না। তারপরেও একটু হাঁটতে দিলাম। তো বাড়িতে ঢুকেই দেখলাম যে কুলফিওয়ালা চাচা এসেছে। তো এসে সাথে সাথেই কিন্তু আরহামের বাবা সবার জন্য কুলফি কিনে দিয়েছে। তো আজকে হচ্ছে আমরা ফুপু শাশুড়ির বাড়িতে উঠেছি। তো ফুপু শাশুড়ির বাড়িতে একটা প্রোগ্রাম কি, যেহেতু ঈদের পর কিন্তু অনেক দাওয়াত থাকে, তো আজকে ফুপু শাশুড়ির বাড়িতেই হচ্ছে সবার দাওয়াত। সেই উপলক্ষে কিন্তু সবার সাথেই দেখা হয়ে গিয়েছে, সবাই কিন্তু এসেছে আজকে। তা আমরা হচ্ছে এখন উপরে চলে এসেছি, উপরে হয়ে একটু ফ্রেশ হয়ে নিব, ড্রেস চেঞ্জ করে নিব, আরহামকেও একটু চেঞ্জ করে দিয়েছি। আসলে গরমটা অনেক বেশি ছিল, সহ্য করার মতো ছিল না। আরহামের তো রাতের বেলা একদম জ্বর চলে এসেছে, কারণ ট্রেনের মধ্যে ছিল অনেক বেশি ঠান্ডা, আর বাইরে বের হয়েই গরমটা পেয়েছে, এর জন্য ওর জ্বর চলে এসেছে। যদিও আমার ফুপু শাশুড়ির বাড়িতে এসি ছিল, কিন্তু বাচ্চা তো এসির ভিতরে সারাক্ষণ বসে থাকবে না, বাইরে একটু দৌড়াদৌড়ি করবেই। তো এভাবে গরম ঠান্ডা করে করে কিন্তু ওর ঠান্ডা লেগে গিয়েছে। আর এই যে আরহামের দাদা ভাই, মানে আমার ফুপা শ্বশুর, আরহাম তো ওর দাদা ভাইয়ের সাথে অনেক বেশি মজা করেছে, অনেক খেলাধুলা করেছে। তো দাদা ভাই আর নাতির সম্পর্কটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এদিক থেকে ফুপু অনেক মজার রান্না করেছিল, দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আসলে এই প্রথম আমি হচ্ছে আমার ফুপু শাশুড়ির হাতের রান্না খাবো। তো ফুপুর রান্না আসলেই খুব মজার, কারণ আরজুমের মুখে সবসময় শুনতাম যে ফুপুদের রান্না অনেক বেশি ভালো, ছোটোবেলায় ওরা ফুপুর হাতের অনেক খাবার খেয়েছে, তো এই গল্পই শুনেছি। তো এবার সেই খাওয়ার সৌভাগ্য হলো। আর এই যে জাম গাছের কথা বলেছি সেখান থেকে জাম পেড়ে নিয়ে এসেছে, বিশাল সাইজের জাম। এই এত বড় সাইজের জাম আসলে ঢাকায় পাওয়া যায় কিনা আমি জানি না, আর আমি কখনো দেখিও নি। আমি তো বলছিলাম ঢাকায় আমরা কত টাকা দিয়ে এই জাম কিনে খাই, আর এখানে খাওয়ার মতন মানুষ পাওয়া যাচ্ছে না। তো আরহামকেও একটু দিলাম, তো আরহাম কিন্তু খেয়ে খুব পছন্দ করেছে, কারণ আরহামের কিন্তু টক খাবার খুব পছন্দ।
আমি লাস্টবার যখন এখানে এসেছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন আরহামের বয়স ছিল 8 মাস। আরহাম তখন বসতে পারতো কিন্তু হাঁটতে পারতো না। তো এবার চিন্তা করেছি আরহাম অনেক দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, আমি দেখব, ভালো লাগবে আমার কাছে। কিন্তু সেটা আর হয়নি। আরহামের গিয়েই জ্বর চলে এসেছে রাতের বেলা। প্রথম দিন গিয়ে একটু খেলাধুলা করেছিল কিন্তু রোদের জন্য বাইরে বের হওয়ার মতন অবস্থা নেই। মানে কি যে বলবো, এত পরিমাণ গরম, মানে সহ্য হচ্ছিল না গরমটা। এই বাড়ি থেকে যে ওই বাড়ি যাব মানে ঘেমে ভিজে যাচ্ছিলাম পুরোপুরি। তো এই যে জাম গাছটা কিন্তু বিশাল বড়, আর জাম গাছে কিন্তু সহজে কেউ উঠতে চায় না, কারণ জামের ডাল নাকি অনেক নরম থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে। তাহলে জাম কিভাবে পারে আমি জানি না, আসলে দেখার দরকার ছিল যে জামগুলো কিভাবে পেরেছে। আর এই যে ডেউয়া, এটা হচ্ছে আমাদের বাড়িরই গাছ। আসলে না ওদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সব রকমের ফলের গাছই আছে মোটামুটি, বাজার থেকে কিছুই কিনে খেতে হয় না। আম, জাম, কাঁঠাল, ডেউয়া, জাম্বুরা, কদবেল, মানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। তো এই ডেউয়া দেখে এখন তো আমার খুব লোভ হচ্ছে, কারণ তখন আমি খেতে পারিনি, এমনকি ঢাকায়ও নিয়ে আসতে পারিনি, এখন দেখে আমার লোভ হচ্ছিল। তো আমরা তো ঢাকায় এটাকে ডেওয়া বলি, কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে ওরা আর কি বলে হচ্ছে এটাকে বন কাঁঠাল। তো আমি বললাম যে আমরা বন কাঁঠাল নামে চিনি না, আমরা ডেওয়া নামেই চিনি। আর এটা হচ্ছে আমার আরেক চাচা শ্বশুরের বাড়ি। তো আমার আগের কুষ্টিয়ার ভিডিও যারা দেখেছেন তারা দেখবেন আমরা কিন্তু সবসময় আসলে এই চাচির বাড়িতেই উঠতাম। তো এইবার হচ্ছে যেহেতু ফুপু আছে, তো ফুপু বলল ফুপুর বাড়িতেই যাতে আমরা উঠি। তা আমরা কিন্তু এর জন্য এবার ফুপু শাশুড়ির বাড়িতেই উঠেছি। তো এইখানে কিন্তু আপুর যেহেতু স্কুল আছে, এখানে দোলনা, স্লিপার অনেক কিছু আছে। আরহাম এখানে খুব মজা পাচ্ছিল, সুন্দরভাবে দোল খাচ্ছিল। তো মা ছেলে মিলে একটু দোল খাচ্ছিলাম। তো আরহাম দোল খেতে খেতে একটা সময় দেখলাম ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে মানে এত পরিমাণ ঘেমে গিয়েছে, তো সাথে সাথে আবার ফুপুর বাড়িতে চলে আসলাম, ওকে শুইয়ে দিয়েছি। তো এখন বিকেলবেলা হচ্ছে আম কেটে নিচ্ছিল, এগুলোও কিন্তু আমাদের বাড়ির গাছের আম। তো এগুলো হচ্ছে আমরা খাচ্ছিলাম সবাই মিলে। তা আমগুলো এত বেশি মজার ছিল, যেহেতু কোনো প্রকার সার মেডিসিন কিছু দেয়া নেই, এগুলো কিন্তু খুব ভালো। তো পাশেই হচ্ছে আমার জায়ের ছোটোখাটো একটা খামার ছিল, গরু ছাগল পোষে। তো এখানে দেখলাম ছাগলের দুটো বাচ্চা হয়েছে, ছোট ছোট কিউট। তো ছাগলের বাচ্চা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এগুলোকে একটু ধরার চেষ্টা করছিলাম, কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তো ভাইয়া দেখলাম কি সুন্দর ওদেরকে মানে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল, আমার দেখে খুব মজা লাগছিল। তা আমার শ্বশুরবাড়ির খুব ফেমাস একটা খাবার হচ্ছে এখানকার এই বড়াটা। সিঙ্গারাটা তেমন একটা ফেমাস কিনা জানি না, কিন্তু এই বড়াটার জন্য নাকি অনেক লাইন ধরে নিয়ে আসতে হয়। তা আমি যতবারই এসেছি এটা খেয়েছি, তো এবারও কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে। এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা খাচ্ছি। তো এই বড়াটা আসলেই খুব মজা, একটু পাকোড়া টাইপের, খুব ক্রিস্পি থাকে। তো এটা আনতে অনেকটা সময় নিয়ে তারপরে আনতে যেতে হয়, কারণ অনেক মানুষ এটার জন্য অপেক্ষা করতে থাকে। তো এখানে কিন্তু সবাই মিলে গল্প আড্ডা চলছিল। আসলে গরম না থাকলে না সময়টা আরও সুন্দর কাটতো, যেহেতু বেশি গরম ছিল এর জন্য একটু কষ্ট হয়েছে। তো চিন্তা করেছি যে শীতের সময় আবার যাব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। তো গরমটা না থাকলে আমরা আরও ভালো সময় কাটাতাম। তো ফুপুর বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ফুপুদের বাড়িটা কিন্তু দোতলা, মানে নিচতলা দোতলা দুটোতেই হচ্ছে ফুপুরাই থাকে, অনেকটা ডুপ্লেক্স টাইপই বলা যায়। তো নিচতলাটা হচ্ছে ফুপুরা হচ্ছে যখন প্রায় 40-45 বছর আগের এই বাড়িটা আমি যতটুকু জানি। আর দোতলাটা হচ্ছে নতুন করেছে, মানে দোতলাও আগে করা ছিল, রুমগুলো শুধু নতুন করেছে। তো সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম পরদিন সকালবেলা। তো সকালবেলা আবার হচ্ছে এই ভাবির খামার বাড়িতে চলে আসলাম, একটু এই ছাগলগুলোর সাথে মজা করছিলাম, দুষ্টামি করছিলাম। আরহাম ঘুমিয়ে আছে, সারা রাত জ্বর ছিল, পরে সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে জ্বরটা একটু কমেছে। এখন হচ্ছে আবার চাচির বাড়িতে এসে একটু খেলাধুলা করছে। আপাতত যত রকমের খেলনা আছে সব কিছু আরহামের জন্য বের করে দিয়েছে। তা আরহামও খুব মজা পাচ্ছিল এভাবে স্লাইডারে স্লাইড করে। তারপরে হচ্ছে ওকে ফ্যান লাগিয়ে দিয়েছিল যদি গরম না লাগে। তা আমি তো আরহামকে বলছিলাম যে তোমাদের এখন কত রকমের সুবিধা, তোমরা বাইরে খেলাধুলা করছো ফ্যানের মধ্যে, তোমরা ঘুমাচ্ছ এসিতে। আর আমরা আগে নানা বাড়ি দাদা বাড়ি বেড়াতে গেলে ঠিকমতো কারেন্টটাও পেতাম না। আর আসলে তখন না এতটা গরমও ফিল হতো না এখন যতটা গরম লাগে, কারণ আমরা নানা বাড়িতে গিয়েছি যখন দেখতাম কারেন্টই থাকতো না ঠিক মতন, মানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একবার কারেন্ট আসতো, কিন্তু তখন কিন্তু এত গরম লাগতো না। আর এখন দেখুন বাইরেও
ওদেরকে ফ্যান লাগিয়ে দিতে হচ্ছে, তারপরও বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এটা কিন্তু কদবেল গাছ, কদবেল গাছের ছায়ায় কিন্তু পুরোটা বাড়ি। কিন্তু বাতাস যদি থাকতো তাহলে বাড়িটা ঠান্ডা থাকতো, বাতাস না থাকাতে রোদের তাপে হচ্ছে পুরো বাড়ি গরম হয়ে আছে। তো সকালবেলা হচ্ছে চাচি মুসুর ভাত রান্না করেছে, কে কে খান আমি জানি না। এই খাবারটা হচ্ছে আমি বিয়ের পরে শিখেছি খাওয়া। এটা হচ্ছে গোটা মুসুর দিয়ে এই ভাতটা রান্না করা হয়, তারপরে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে এই মুসুর ভাতটা মেখে খেতে হয়। তা আমাদের নতুন বউকে আমি খাওয়া শেখাচ্ছিলাম, কারণ নতুন বউ কখনো খায়নি আমার মতন। বিয়ের পর আমাকে আমার খালা শাশুড়ি এই খাবারটা খাওয়া শিখিয়েছিল। তা আমি যেহেতু ওর মামি শাশুড়ি, আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে খেতে হয়। তো ও খেয়ে খুব মজা পেয়েছে, আর আমার তো খুব পছন্দ, বেশ অনেক বছর পরে এটা খাচ্ছি। তো চাচি রান্না করেছে, সাথে সাথে আমাকে খবর দিয়েছে যে আজকে মুসুর ভাত রান্না করেছি, যাতে আমি এই বাড়িতে চলে আসি। তো এই খবর শুনে আমি আর ফুপুর নাস্তা সব কিছু রেখে এখানে চলে এসেছি মুসুর ভাত খাওয়ার জন্য। তো খেতে খেতে আরহামকেও দেখতে আবার বাইরে চলে আসলাম যে ব্যথা পায় কিনা। আমি জানি না আমার আজকের ভিডিওটা কার কার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা আজকে হচ্ছে বিদায়বেলা, তো শ্বশুরবাড়িতে 2 দিন ছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা কুষ্টিয়া যাব, কুষ্টিয়াতে একদিন থাকব, তারপরে হচ্ছে আমরা ঢাকা ব্যাক করব। তো কুষ্টিয়াতে চলে আসার দিনও কিন্তু কুলফিওয়ালা চাচা এসেছে, তো আমরা সবাই মিলে আবার কুলফি খেয়েছি। কুষ্টিয়ার কুলফিটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, যারা খাননি তারা বুঝতে পারবেন না, যারা খেয়েছেন তারা জানবেন। তো আজকে কিন্তু আমরা কুষ্টিয়াতে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। কুষ্টিয়ার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, মানে চাইনিজ রেস্টুরেন্ট কারাময়। তো এটাতে অনেক খাবার ইচ্ছা ছিল আমার, তো এর জন্য কিন্তু এবার আমরা মিস করিনি, এবার চলে এসেছি। তো খাবারগুলো আসলেই খুব মজার ছিল। আমি হচ্ছে বেশ অনেক বছর আগে আমাদের ফেমাস ইউটিউবার পেটুক কাপুলের একটা ভিডিওতে দেখেছিলাম, এই চাইনিজ রেস্টুরেন্টের রিভিউ দিয়েছিল। তখন থেকেই এখানে খাবার খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো এবার কিন্তু খেয়ে নিয়েছি। তো আসলেই খাবারগুলো খুব মজার ছিল। কিন্তু বললাম এই যে আরহাম মানে এবার পুরো জার্নিটাতে এত পরিমাণ জ্বালাতন করেছে, মানে যতটুকু পেরেছি তারপর এনজয় করার চেষ্টা করেছি। তো এখানে খাবার খেয়ে নিচ্ছি, আরহাম তো কিছুই খাচ্ছে না। আরহামের কিন্তু এই ফ্রাইড রাইসটা ভীষণ রকমের পছন্দ, কিন্তু ওকে ওই দিনে খাওয়াতে পারিনি। কুষ্টিয়া আসবো আর কুষ্টিয়ার চা খাবো না, সেটা কি করে হয়? কুষ্টিয়ার বিখ্যাত চা, তো মালাই চা খেয়ে নিচ্ছি। আসলে কুষ্টিয়ার চা যে একবার খেয়েছে সে বুঝতে পারবে এর টেস্ট কেমন। এখন কিন্তু ঢাকায়ও পাওয়া যায় এ ধরনের মালাই চা আর পোড়া রুটি, কিন্তু এই কুষ্টিয়ার চায়ের কাছে চায়ের মতন টেস্ট না। আমি খেয়েছি, কুষ্টিয়ার চাটা না একদম অন্যরকম একটা টেস্ট, আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, তীব্র গরমের কারণে কোনো কিছুই ঠিকভাবে এনজয় করতে পারিনি। তো তারপরে আমরা লালনের আখড়ায় চলে এসেছি। আমরা হচ্ছে এখানকার বাইরে যে দোকানপাটগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কিছু আছে কি না, টুকটাক শপিং করতে পারি কি না। তো দেখলাম তেমন নতুন কিছু নেই, যেই যা আছে সব কিছুই ঢাকায় পাওয়া যায়। তো তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার বাসায় কিন্তু একতারা একটাও নেই, তো ভাবলাম ছোট্ট একটা একতারা নিয়ে যাই, ডেকোরেশন পিস হিসাবে রাখতে পারবো। তো আরহামের বাবাও কার জন্য যেন নিবে, এর জন্য চেক করে করে দেখছিল যে কোনটা নেওয়া যায়। তা আমি ছোট্ট একটা নিয়েছি, বেশি কিছু নেইনি। তা আমি যখন প্রথমবার কুষ্টিয়া এসেছিলাম তখন বেশ অনেক কিছু কেনাকাটা করেছিলাম এখান থেকে, বিছানার চাদর থেকে শুরু করে অনেক জিনিস নিয়েছিলাম। তো এবারও দেখলাম সেই ধরনের জিনিসগুলোই এখন পর্যন্ত আছে, নতুন খুব কিছু একটা চোখে পড়েনি। তো তারপরও দেখছিলাম ঘুরে ঘুরে। আর নিয়ে যাওয়া হচ্ছে প্রবলেম, আরহামের বাবা তো বলেছে যে বেশি কিছু যাতে কেনাকাটা না করি। তো ভাবলাম যে না, কিছুই কেনাকাটা করব না, হালকা পাতলা যাই পছন্দ হয়েছে। আর খুব বেশি দাম চাচ্ছিল, আগে না একটু প্রাইস রেট এখানে একটু কম ছিল, এখন অনেক দাম ওরা চাচ্ছে। আর সব কিছু একদম ফিক্সড প্রাইস, যেটা বলবে সেটা দিয়ে নিতে হবে। তো এই ডেকোরেশন পিসগুলি খুব সুন্দর ছিল। তো আর যে পিতলের যে জিনিসগুলো এগুলোও খুব ভালো লেগেছে। কাঠের যে বক্সগুলি আছে না, সেই বক্সগুলি আমার শাশুড়ি বিয়ের আগেই অনেকগুলো কিনে রেখেছিল, তো আমার কাছে এখনও বেশ অনেকগুলো আছে। তো এর জন্য আমি সবাইকে দিয়েছি, আর তো আমার কাছে এখন কয়েক পিস আছে। তো ভাবলাম যে এগুলো যদি আমার শাশুড়ি মা কিনে না রাখতো আমি এখন আর কিনতে পারতাম না, কারণ এখন অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। আর এই কাঠের বক্সগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এখানে অনেক রকমের ব্যাগ ছিল, পাটের তৈরি, পাটের না কি
কিসের তৈরি আমি সঠিক বলতে পারবো না, কিন্তু মানে হাতের তৈরি, ভালোই লাগছিল দেখতে। আর এই যে কাঠের এই বক্সগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু এখনও আমার কাছে বেশ অনেকগুলো আছে। তো রাতের এই ঘোরাঘুরি দিয়েই কিন্তু আমাদের এবার কুষ্টিয়ার সফরটা শেষ হচ্ছে। সকালবেলা কিন্তু আবার ফিরে যাব আমাদের সেই ব্যস্ত জীবনে, পুরাতন রুটিনে। ঘর সংসার সাজানো গুছানো, সেই পুরাতন রুটিন হয়তোবা আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।